স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। ওয়েলকাম টু টপার্স ফাউন্ডেশন একাডেমি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টপার্স ফাউন্ডেশন একাডেমিতে। আমি তোমাদের স্বাগতা ম্যাডাম বলছি, আর আমি তোমাদেরকে এই প্ল্যাটফর্মে এবার থেকে ইন্ডিয়ান পলিটি আর অ্যানথ্রোপোলজির উপর ক্লাস নেব। তো আমরা একটু দেখে নিই যে আমরা এরপর যেভাবে এগোবো সেভাবে আমরা স্ট্র্যাটেজিটা কিভাবে আমাদের হবে সেটা একটু দেখে নিই। টাইম টু স্টার্ট আ নিউ জার্নি উইথ WBCS। আমরা এখানে WBCS রিলেটেড ক্লাস করব এবং পুরো ফুল স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এখানে সিলেবাস কভার করব। বেস্ট কোয়ালিটি অফ টিচিং উইথ ফুল স্ট্র্যাটেজি, এবং তোমাদেরকে সবথেকে ইম্পর্ট্যান্ট যে জায়গা আমরা দিতে চলেছি সেটা হচ্ছে এটা, বেস্ট কোয়ালিটি অফ টিচিং উইথ ফুল স্ট্র্যাটেজি। ওকে, আচ্ছা, এরপর আমি কিছু জিনিস নিয়ে তোমাদের একটু আলোচনা করব। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় তোমাদেরকে একটু বলবো যে দেখো, WBCS পরীক্ষাটা কিন্তু আমাদের প্রতি বছরই হচ্ছে, আর WBPSC কিন্তু সেটা কন্ডাক্ট করছে। তো আমরা এটুকু তো সবাই জানি। যারা যারা আমরা WBCS এর জন্য প্রিপেয়ার্ড হচ্ছি বা স্টার্ট করব এরকম কিছু ভাবছি, তারা এই ভিডিওটা দেখার পর নিশ্চিন্ত হতে পারবে যে তারা প্রিপারেশনটা স্টার্ট করবে কি করবে না। তো দেখো, ইন্ডিয়ান পলিটি আর অ্যানথ্রোপোলজি এই দুটো সাবজেক্টের ওপর আমি তোমাদের ক্লাস নেব। ইন্ডিয়ান পলিটি সেটা তোমাদের কম্পালসারিতে থাকবে, আর অ্যানথ্রোপোলজিটা হচ্ছে শুধুমাত্র অপশনাল পেপার। ঠিক আছে? আচ্ছা, এবার এই ইন্ডিয়ান পলিটি আর অ্যানথ্রোপোলজিতে মার্কস কী থাকে। তো আমাদের অনেকেরই অনেক কনফিউশন থাকে যে সিভিল সার্ভিস বা WBCS এর মতো পরীক্ষা হয়তো খুব কঠিন সিলেবাস থাকে, বা সেটা অনেকটা ভাস্ট থাকে, আমরা পড়তে পারি না, ভয় পাই আমরা, এবং আমাদের অনেক চিন্তা থাকে যে আদৌ কি নোটিফিকেশন আউট হবে কিনা বা পরীক্ষা হবে কিনা, এই ধরনের চিন্তাভাবনা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। ঠিক আছে, কিন্তু WBCS পরীক্ষা কিন্তু প্রতি বছর হয়, মানে এটা এমন একটা পরীক্ষা, এটা কিন্তু কখনো বন্ধ হয় না, এটা কিন্তু প্রতি বছরই হতে থাকে। ঠিক আছে, সুতরাং এদিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকো। আর যারা ভাবছো প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, তারা এই টপার্স ফাউন্ডেশন একাডেমির হাত ধরে তোমরা পড়তে পারো, পড়া মানে স্টার্ট করে তোমরা দেখতে পারো যে তোমাদের প্রিপারেশনটা কিভাবে এগোচ্ছে। ঠিক আছে, তো দেখো, যারা জানো না তাদেরকে বলে দিই, যারা জানো তো সেটা ঠিক আছে, যারা জানো না ইন্ডিয়ান পলিটিতে আমাদের কি কত মার্কস আমাদের আসে। তো ইন্ডিয়ান পলিটিতে প্রিলিমিনারিতে আমাদের ইন্ডিয়ান পলিটি প্লাস ইকোনমিক্স থেকে আমাদের 25 মার্কস আসে। ঠিক আছে, আর পলিটিতে মনে রাখবে ওই মোটামুটি 12 থেকে 13টা প্রশ্ন কিন্তু আমরা প্রিলিমিনারিতে পেয়ে যাব, আর মেন পরীক্ষাতে আমাদের কিন্তু 100 মার্কস আসে পলিটি থেকে। ওকে, আর অ্যানথ্রোপোলজি কিন্তু আমাদের কোনো প্রিলিমিনারির ব্যাপার নেই, অ্যানথ্রোপোলজি শুধুমাত্র মেনে হয়, আর সেটা শুধুমাত্র অপশনালের ক্ষেত্রে। সেটা হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 400 নাম্বারের। একটা পেপার 1, দুটো পেপার থাকে, একটা পেপার 1 থাকে আর পেপার 2 থাকে। পেপার 1 আর 2 হচ্ছে 200 প্লাস 200 ইকুয়ালস টু 400। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মার্কস ডিভিশন, যে আমরা ইন্ডিয়ান পলিটি আর অ্যানথ্রোপোলজির জন্য WBCS এ ঠিক কত নাম্বারের পরীক্ষা দিতে চলেছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমি আসি যে তোমরা ইন্ডিয়ান পলিটি হোক বা অ্যানথ্রোপোলজি হোক, সেটাতে তোমরা কি করে তোমাদের নিজেদের স্ট্র্যাটেজিটা ফলো করবে। স্ট্র্যাটেজি মিনস এরকম বলবো যে আমি তোমাদেরকে টপার্স ফাউন্ডেশন একাডেমিতে তোমাদেরকে পড়াবো, এবং এখানে তোমাদেরকে কিভাবে আমি পড়াবো সেই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। দেখো, ফুল চ্যাপ্টার কমপ্লিট হবে এখানে, ফুল চ্যাপ্টার কমপ্লিট হবে এখানে, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে ধরে ধরে আমি কমপ্লিট করাবো। তার সাথে সাথে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে তারপর সেগুলোর ওপর আমি MCQ দেব। প্রত্যেকটা চ্যাপ্টারের পর আমি MCQ প্রোভাইড করব। এখানে তোমরা লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস দুটো ক্লাসই পেয়ে যাবে, দু ধরনের ক্লাসই পেয়ে যাবে, সেটা তোমার লাইভও হতে পারে, সেটা রেকর্ডেডও হতে পারে। ঠিক আছে, তারপরে তোমাদের MCQ প্র্যাকটিসের সেশন থাকবে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে MCQ করানো হবে, ফুল নোটস প্রোভাইড করা হবে, মানে একদম যতটুকু তোমাদের এক্সামের জন্য দরকার। এরকম নয় যে আমরা শুধুমাত্র প্রিলিমিনারির জন্য পড়বো, এরকম ব্যাপার না যে প্রিলিমিনারির জন্য একটা আলাদা সিলেবাস বা মেনের জন্য একটা আলাদা সিলেবাস, এরকম কিছু হবে না। পুরো আমরা মেন ওরিয়েন্টেড পড়াশোনা করব, আর কি করব, যতটুকু দরকার আমাদের এক্সামের জন্য ঠিক ততটুকুই কিন্তু আমরা ফোকাস করে পড়বো। তার মানে ফুল নোট আমরা এখানে দিচ্ছি,
সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো তোমাদের এসছে গত 10 বছর 15 বছর সেই প্রশ্নগুলোকে সলভ করাবো, ঠিক আছে? এটা খুব 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 ইম্পর্টেন্ট, যেটা আমাদের করতেই হবে, মাস্ট। ডিসকাশন অন মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স, যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বা যে জায়গাগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসছে ঠিক সেই জায়গাগুলোকে জোর দিয়ে আমরা কিন্তু সেখান থেকে প্রশ্ন সলভ করব, ওকে? আর তার সাথে থাকবে হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। আচ্ছা, ডাউট ক্লিয়ারিং সেশনটা একটু বলে দিই, যেখানে অনেকের সমস্যা থাকে যে স্টুডেন্টদের সাথে টিচারদের ইন্টারাকশনটা অনেক সময় হয় না, বা অনেক স্টুডেন্টদের অনেক সমস্যা থাকে যে টিচারদের সাথে কোনো প্রশ্নের সমস্যা হচ্ছে, ডাউট ক্লিয়ার করতে পারছি না। সেই ফ্যাসিলিটিটা তোমরা কিন্তু আলাদাভাবে পাবে, এবং এটা ইউটিউব বা অ্যাপে সব রকমভাবেই তোমরা পাবে। তোমাদের জন্য এই সেশনটা থাকবে আলাদাভাবে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য, প্রত্যেকে আলাদা আলাদাভাবে তাদের নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। আর অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে মক টেস্ট, কারণ মক টেস্ট ছাড়া আমরা কখনোই একটা পরীক্ষায় গিয়ে সেখানে আমরা কনফিডেন্স পাবো না, সুতরাং তার জন্য আমাদেরকে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। তো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই কটা পয়েন্ট তোমরা একটু দেখে নাও, যারা যারা দেখছো এই ভিডিওটা তারা একটু দেখে নাও যে প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে ডিসকাস করে দিলাম। এরপর আমরা মেন যে জায়গাটাতে ঢুকবো সেটা হচ্ছে পুরোপুরি সাবজেক্টে ঢুকে যাব। সাবজেক্টে ঢোকার আগে প্রথমে আমি ইন্ডিয়ান পলিটিতে কি কি পড়বো, বা যাদের আইডিয়া আছে তারা তো খুব ভালো কথা, যাদের আইডিয়া নেই, যে ভাবছো যে ইন্ডিয়ান পলিটি নতুন সাবজেক্ট শুরু করছো বা কখনো আগে পড়োনি, এরকম ক্ষেত্রে, এরকম যারা যারা রয়েছো তাদের ক্ষেত্রে বলবো যে ইন্ডিয়ান পলিটিতে কিন্তু আমাদের কখনো পুরোপুরি পলিটিটা পড়তে হয় না। আর ইন্ডিয়ান পলিটি আর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে, সুতরাং ইন্ডিয়ান পলিটির সাথে কেউ পলিটিক্যাল সায়েন্সকে গোলাবে না। ইন্ডিয়ান পলিটির একটা পার্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ধরে কিন্তু আমরা এগোবো, অর্থাৎ পুরোপুরি ইন্ডিয়ান পলিটিতে কিন্তু আমরা ঢুকছি না। আমাদের ইন্ডিয়ান পলিটির একটা পার্ট যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে আমরা পড়বো। এবারে আমি তোমাদেরকে বলি যে এখানে আসলে কি কি পড়তে হবে, কারণ এটার মধ্যে আমি পুরোপুরি সিলেবাস ডিসকাশন করছি না, যতটুকু দরকার আমি বলে দিচ্ছি। যে ধরো তোমরা কনস্টিটিউশনে কি কি পড়বে, একটা কনস্টিটিউশন গঠন করতে গেলে কি দরকার হয়, তার ঐতিহাসিক পটভূমিটা জানা দরকার হয়। তাহলে সেটা তুমি সেখান থেকে শুরু করলে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টার্ট করলে, সেখানে তুমি 1947 ভারত স্বাধীন হওয়া পর্যন্ত একটা ফেজ গেল, সেই ফেজে যা কিছু হয়েছে সেটা একটা ইতিহাস। 1947 পর থেকে আস্তে আস্তে যখন কনস্টিটিউশনকে অন্যভাবে একটু গড়ে তোলা হচ্ছে, একটা ফর্ম করা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সাথে, সেটা আর একটা ইতিহাস। তো সেটা যখন আমরা পড়বো সেটা মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়ে যাবে। তারপর আস্তে 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 আমরা পার্টে ঢুকবো, আমরা প্রিয়াম্বেল পড়বো। কোনো বই পড়তে গেলে বইয়ের আগে আমরা একটা ইন্ট্রোডাকশন পড়ি, ইন্ট্রোডাকশনটা দেখে নিয়ে তারপর আমরা বইটা খুলি। সেরকমভাবে কনস্টিটিউশনকে পড়তে গেলে আমরা প্রথমে যেটাকে ফেস করব সেটা হচ্ছে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। সেই কারণে প্রিয়াম্বেলকে কি বলা হয়, সেই কারণে প্রিয়াম্বেলকে বলা হয় প্রিফেস টু দ্য কনস্টিটিউশন। তো সেটা আমরা পড়বো। তারপরে আমরা দেখব যে এবারে আমরা আস্তে আস্তে পার্টে ঢুকবো, কি কি পার্ট রয়েছে, কি কি স্কেডিউল রয়েছে, কি কি আর্টিকেল রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই পার্ট 1-এ তোমার ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পাবে, মানে এইভাবে পাবে। তারপরে আমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছি এর আগে, তারা আমরা জানি যে মৌলিক অধিকার কি, মৌলিক কর্তব্য কি, ঠিক আছে, বা বিচার ব্যবস্থা কি, আইন ব্যবস্থা কি, এগুলো আমরা সবাই জানি। তাহলে মৌলিক অধিকার কটা, মৌলিক কর্তব্য কটা, সেইগুলো আমরা ভালো করে ইন ডিটেলসে জেনে নেব। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব ইউনিয়নের দিকে, অর্থাৎ ইউনিয়ন মানে কি কেন্দ্র। ইউনিয়নের একটা 3টে পার্ট হবে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। তাহলে একটা আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা। তো এইভাবে যে পার্টগুলো হবে সেটা হচ্ছে কেন্দ্রের একটা পার্ট হবে। আবার স্টেটের ক্ষেত্রে তুমি যদি স্টেটে ঢুকে যাও, একটা স্টেট মানে হচ্ছে সেটা একটা আলাদা পরিধি, মানে কেন্দ্র হচ্ছে বিশাল বড় পরিধি, তার থেকে একটু ছোট পরিধি হচ্ছে স্টেট। আবার স্টেটের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসগুলো আমাকে পড়তে
হবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে তুমি জানবে যে বিচার ব্যবস্থা কি, ধরনের কতগুলো হাইকোর্ট রয়েছে, কতগুলো সুপ্রিম কোর্ট রয়েছে, এই জিনিসগুলো আমরা দেখব। তার মানে পার্টিকুলারলি এই যে ইন্ডিয়ান পলিটির যে কনস্টিটিউশনটা, সেটা কিন্তু আমাদের কমপ্লিটলি স্টেটের ওয়ার্কস, তারপরে তোমার গভর্নেন্স, এই জিনিসগুলোকে নিয়ে, বিচার ব্যবস্থা, সমস্ত টোটাল যে সিস্টেম, সেই সিস্টেম নিয়ে কিন্তু আমরা এখানে পড়ব। একটা মোটামুটি আইডিয়া দিতে পারলাম আশা করছি যে কনস্টিটিউশনে আমরা কি কি পড়তে পারি বা আমরা কনস্টিটিউশনে কতটুকু পড়বো। আর এইখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে অনেকেরই কনফিউশন থাকে যে ঠিক কতটুকু পড়বো পরীক্ষার জন্য আর কতটুকু পড়বো না। সেটা তোমাদেরকে আমি নোটসের মাধ্যমে বুঝিয়ে দেবো বা নোটস দিয়ে দেবো, ক্লাসে ডিসকাস করে দেবো যে যতটুকু দরকার ততটুকুই পড়ো, ঠিক আছে। সেটুকু পড়লেই কিন্তু এক্সামের জন্য মোর দ্যান এনাফ হবে, ঠিক আছে। এবার আমার আরেকটা যে সাবজেক্ট আছে সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিটা আমরা শুধুমাত্র পড়বো হচ্ছে মেনের জন্য। আমরা অ্যানথ্রোপোলজিটাকে কিন্তু প্রিলিমিনারির পর থেকে, অনেকের কনসেপ্ট থাকে যে প্রিলিমিনারি শেষ হবে তারপর অ্যানথ্রোপোলজিটা বা আমাদের অপশনালটা স্টার্ট করব। এটা কিন্তু একদমই করো না, কারণ ডে 1 থেকে কিন্তু আমরা অপশনালটা কিন্তু পড়া স্টার্ট করব। তাতে কি হবে, আমাদের অনেকটা আফটার যখন প্রিলিমিনারি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এটা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অ্যানথ্রোপোলজি অপশনাল, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার মধ্যে কি বুঝতে পারছি আমরা? এই ছবিটার মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মানুষ কিভাবে আস্তে আস্তে মানুষ নিজেকে কিভাবে মডার্ন ম্যান করছে, ঠিক আছে। তো মানুষের আকৃতি কেমন ছিল, মানুষের যে মডার্ন ম্যান সেই আকৃতিটা কেমন হচ্ছে। তাহলে এটা কি, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হিউম্যান এভলিউশন, ঠিক আছে। এই যে মানব বিবর্তন বা মানুষের বিবর্তন কিভাবে হচ্ছে, এই জায়গাটা আমরা দেখব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যারা অনেকের কনফিউশন থাকে যে অ্যানথ্রোপোলজি নিয়ে এগোবো কি এগোবো না। অনেকে ভাবে যে অ্যানথ্রোপোলজি হচ্ছে খুব স্কোরিং একটা সাবজেক্ট, সেই কারণে অ্যানথ্রোপোলজি নিয়ে নেয়। কিন্তু আমাকে দেখতে হবে যে সেই সাবজেক্টটা সম্পর্কে আমাকে একটু হলেও আমাকে জানতে হবে, একটু আইডিয়া থাকতে হবে। আর আমাকে জানতে হবে যে মানে সেই সাবজেক্টটার একটু আইডিয়া আমাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তবে কিন্তু আমি আর সেটার উপর আমার কোনো ইন্টারেস্ট আছে কিনা সেটা আমি দেখব, ঠিক আছে। তো অ্যানথ্রোপোলজির যে মেন জায়গাটা আমি বললাম তোমাদের, এখান থেকে স্টার্ট হবে যে মানুষের বিবর্তন কিভাবে হচ্ছে। তার সাথে সাথে আমরা কি দেখব, তার সাথে সাথে আমরা দেখব আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা WBCS যারা পড়াশোনা করছি বা যারা করব তাদেরকে আমাদেরকে সায়েন্স পড়তে হয়। এই যে সায়েন্স পড়তে হয় আমাদেরকে, কি পড়তে হয়? সায়েন্স পড়তে হয়। সায়েন্সের একটা পার্ট থাকে কি, হিউম্যান বায়োলজি থাকে, ঠিক আছে। কি থাকে? বায়োলজি থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাকে হিস্ট্রি পড়তে হয়। হিস্ট্রির মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের কি থাকে, সেটা হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি থাকে, ঠিক আছে। জিওগ্রাফি পড়তে হয় আমাদেরকে। জিওগ্রাফিতে আমাদেরকে পপুলেশন পড়তে হয়, ডেমোগ্রাফিক যতগুলো যা ডেটা আছে সেগুলো পড়তে হয়। ইকোনমিক্স আছে, ইকোনমিক্সে আমাদেরকে কি পড়তে হয়? ইকোনমিক্সে আমাদেরকে পড়তে হয় প্রোডাকশন, কনজাম্পশন, এগুলো পড়তে হয়, ঠিক আছে। বায়োলজিতে আমাদের কি কি পড়তে হয়? বায়োলজিতে আমাদেরকে মানুষের হাড় নিয়ে পড়তে হয়, ব্লাড নিয়ে পড়তে হয়, ঠিক আছে, জেনেটিক্স নিয়ে পড়তে হয়। তো এগুলো নিয়ে পড়তে হয়। তাহলে ম্যাক্সিমাম দেখো অ্যানথ্রোপোলজির ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু তোমার এর মধ্যেই রয়েছে। তোমার যখন এই চ্যাপ্টারগুলো পড়া অলরেডি হয়ে যাচ্ছে WBCS এ কম্পালসারিতে, তুমি কিন্তু অলরেডি অনেকটা রেডি হয়ে গেছো ফর অপশনাল, ঠিক আছে। এবার তুমি যখন অপশনালে, তুমি যখন অ্যানথ্রোপোলজিতে এগুলো পড়তে যাবে তখন তোমার কাছে আরো ইজি হয়ে যাবে, মনে রাখাটা আরো ইজি হবে। অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা মনে রাখাটা ইজি এই কারণেই, কারণ আমরা এটাকে বাস্তবের সাথে অনেক বেশি রিলেট করতে পারি। আর যে বিষয়কে আমরা বাস্তবের সাথে আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা যদি রিলেট করতে পারি, সেই বিষয়টা আমার কাছে তত কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ওকে, তার মানে আমরা কি দেখলাম, অ্যানথ্রোপোলজিটা হচ্ছে একটা আলাদা সাবজেক্ট যেটা কিনা আমরা এভাবে পড়তে পারি, ঠিক আছে। তো এরপর তোমাদেরকে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যেখানে আমরা দেখব যে সিক্রেট অফ সাকসেস। আমরা অনেকেই বলি যে অনেক সময় পরীক্ষার জন্য ডিমোটিভেটেড হয়ে যাই, পরীক্ষা হচ্ছে না বা কি হবে না হবে এই সমস্ত বিষয়গুলোতে।
তো আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের লাইফে যেন প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো কিছু করছি কিনা, মানে সেটা যে কোনো হোক, সেটা পড়াশোনা হোক, সেটা গভর্নমেন্ট এক্সাম দেওয়া হোক, বা সেটা যা কিছু হোক, সেটা যেন সবসময় একটা প্ল্যানিং থাকে। প্ল্যানিং থাকলে তুমি সেই প্ল্যানিং অনুযায়ী স্ট্র্যাটেজি ফলো করতে পারবে, আর সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি আস্তে আস্তে কি হবে, তাহলে তুমি আস্তে আস্তে সাকসেসের দিকে এগিয়ে যাবে। তাহলে তোমার জিনিসটা আশা করি ক্লিয়ার হলো। তাহলে প্রত্যেকের লাইফে একটা মানে একটা প্রপার প্ল্যানিং থাকাটা খুব ইম্পর্টেন্ট। প্ল্যানিং, স্ট্র্যাটেজি, স্টাডি, এইটা যদি তোমরা ঠিকমতো চালিয়ে যেতে পারো, আর অবশ্যই তোমাদেরকে ঠিকমতো হার্ডওয়ার্ক করতে হবে আর একটু পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? মানে কুইট করে গেলে হবে না, ঠিক আছে? একটু ধৈর্য রাখতে হবে। তো এটা যদি তোমরা করতে পারো তো ডেফিনেটলি তোমরা সাকসেসের দিকে এগিয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে এইটুকু আমি বোঝাতে পারলাম। দুটো সাবজেক্ট আমি তোমাদেরকে পড়াবো। এই দুটো সাবজেক্ট দিয়ে যারা যারা ভাবছো যে WBCS এর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, তারা নিশ্চিন্তে ভরসা করে তারা প্রিপারেশনটা নিতে পারো এবং তোমরা টপার্স ফাউন্ডেশন একাডেমির হাত ধরে তোমরা আগামী দিনে এগোতে পারো। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে তোমরা এখানে WBCS অফিসার্সদের কিন্তু অনেক সাপোর্ট তোমরা পাবে, ঠিক আছে? যেটা কিন্তু তোমাদের আগামী দিনে সাফল্যের পথে খুব হেল্প করবে, ঠিক আছে? আর তো স্টার্ট ইউর জার্নি অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি গেট সাকসেস। থ্যাংক ইউ সো মাচ সকলকে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর টপার্স ফাউন্ডেশন একাডেমির হাত ধরে তোমরা আগামী দিনে সাফল্যের পথে এগিয়ে যাও। ধন্যবাদ।